হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। সো আজকে হলো আমাদের রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটার সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসে আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টারের পরের অংশটুকু পড়ব, অর্থাৎ এইখানেই আমাদের পিএইচ, অম্লক্ষারের বিয়োজন ধ্রুবক, এই জিনিসগুলো আমাদের চলে আসবে। হ্যাঁ, হেন্ডারসন হেসেলবাখ ইকুয়েশন, বাফার। তো এই পিএইচ এবং বাফার এইখান থেকেই এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো হয় তুমি সব সময় দেখবা পিএইচ বা বাফার এই রিলেটেড একটা প্রশ্ন আসেই। হ্যাঁ, সো আমরা চ্যাপ্টারের প্রথম অংশ যেখান থেকে পড়ছি ওই অংশ থেকে একটা প্রশ্ন আসে, নর্মালি প্রভাবক এনজাইম এইখান থেকে। আর পরের অংশে প্রশ্ন আসে হচ্ছে অ্যাসিড, পিএইচ বা বাফার এই জিনিসটা নিয়ে। হ্যাঁ, সো তাইলে আমরা চলো আজকে শুরু করি। আমরা আগের দিন পানির আণবিক গুণফল পর্যন্ত পড়ছিলাম। সো আজকে আমাদের এখন পড়া হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড থেকে আর কি। সো অ্যাসিডের প্রথমে আমাদের একটু জানতে হবে যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা কি। হ্যাঁ, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা কি এটা একটু জানতে হবে। অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটাকে আমরা প্রকাশ করি কে এ দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? কে এ দিয়ে প্রকাশ করি, বা বিয়োজন ধ্রুবক অফ অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, তো এইটার সংজ্ঞাটা কি এটা জানার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কে এ দিয়ে আসলে আমরা কি বুঝি। সো দুইটাই আমরা পড়বো। দেখো, প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যার যেই ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে বিয়োজন ধ্রুবক বলে। সো তুমি যদি এটা বুঝতে নাও চাও, সহজ কথায় যেটা মনে রাখবা সেটা হচ্ছে কে এ বা এই বিয়োজন ধ্রুবকের মান যত বেশি, ওই অ্যাসিডের বিয়োজন তত বেশি এবং ওই অ্যাসিডটা তত শক্তিশালী অ্যাসিড। বোঝা গেল? তাহলে কে এর মান যত বেশি, বিয়োজন তত বেশি এবং তত বেশি ওই অ্যাসিডটা শক্তিশালী। সো এইটুকু মনে রাখলে কিন্তু আমাদের চলবে, এর চেয়ে খুব বেশি একটা লাগবে না। সো এখানে এটাই বলছে, দেখো, কে এর মান যত বেশি অম্ল তত শক্তিশালী বা তীব্র অ্যাসিড। যেমন অ্যাসিটিক অ্যাসিড, এটার কে এর মান কম, এই জন্য এটাকে আমরা বলি দুর্বল অ্যাসিড, মানে মেজারমেন্ট আর কি। সেমভাবে ক্ষারকের বিয়োজন ধ্রুবকটাও একই জিনিস, যে কে বি এর মান যত বেশি ওটা তত ভালো ক্ষার, কে বি এর মান যত কম ওটা তত দুর্বল ক্ষার। হ্যাঁ, আচ্ছা, তো এইটা থেকে আমাদের চলে আসতে হবে যে অ্যাসিডের শক্তিমাত্রা, যে আমরা কিভাবে বুঝবো যে অ্যাসিড কোন অ্যাসিডটা শক্তিশালী, কোন অ্যাসিডটা একটু দুর্বল। তো সেইটা বোঝার জন্য আমাদের 5টা জিনিস আছে। একটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, 2 নাম্বার হচ্ছে হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার, 3 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা, কেন্দ্রীয় পরমাণুর আকার, আর একটা হচ্ছে দ্রাবকের প্রকৃতি। এর মধ্যে যেটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এই বিয়োজন ধ্রুবকের একটা লিস্ট আছে তোমাদের বইতে। দেখো, 8টা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের লিস্ট দেওয়া আছে। এটা নর্মালি আসে না, বিভিন্ন কোচিংয়ের পরীক্ষায় আসে, সো তোমরা চাইলে মুখস্থ করতে পারো, বাট আমি তোমাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। সহজ বলতে দেখো, একটু একটা প্যাটার্ন দেখাই দিচ্ছি তোমাদের। দেখো, এখানে শেষের যে দুইটা আছে, ফর্মিক এবং অ্যাসিটিক অ্যাসিড, এই দুইটাই শুধুমাত্র জৈব যৌগ, আর বাকিগুলো সব অজৈব অ্যাসিড। হ্যাঁ, তো জৈব অ্যাসিডগুলো শুরু হয় 1.8 দিয়ে। 1.8 দিয়ে শুরু হয়, একটা টু দি পাওয়ার -4, একটা টু দি পাওয়ার -5। আচ্ছা, আরেকটা জিনিস দেখবা, এখানে সবগুলোর শেষে মাইনাস, মানে 10 টু দি পাওয়ার মাইনাস কিছু একটা আছে, একটাতেই আছে শুধুমাত্র প্লাস, সেটা হলো 10 টু দি পাওয়ার 7। এইটা হলো আমাদের সবচেয়ে তীব্র অ্যাসিড, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এইবার দেখো বাকিগুলোর মধ্যে 2টা আছে 10 টু দি পাওয়ার -2, 2টা আছে 10 টু দি পাওয়ার -4, মানে 2টা 2, 2টা 4 আছে, আর একটা মাত্র 3 আছে। আচ্ছা, তাহলে 2টা 2 কি কি? একটা হলো ফসফরাস, একটা হলো সালফিউরাস। আমরা জানি আঁশ অ্যাসিডগুলো সাধারণত 2 যোজনই থাকে। হ্যাঁ, আঁশে নর্মালি 2 থাকে। তাহলে ফসফরাস আর সালফিউরাস 10 টু দি পাওয়ার -2, -2। আচ্ছা, এখানে -4 হচ্ছে, একটা হলো নাইট্রাস, একটা হলো হাইড্রোফ্লোরিক। এই দুটো একটু মনে রাখা কঠিন, বাট জাস্ট একটু চিন্তা করো যে নাইট্রাস অ্যাসিড আর হাইড্রোফ্লোরিক হলো -4, -4, -3 দিয়ে একটাই আছে, সেটা হলো ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? একটা হলো 10 টু দি পাওয়ার 7 পজিটিভ একটাই আছে, সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। জৈব যৌগগুলো 1.8 দিয়ে শুরু, যেটা কম ফর্মিক অ্যাসিড -4, অ্যাসিটিক অ্যাসিড -5। 2 আছে 2টা, 4 আছে 2টা, ফসফরাস আর সালফিউরাস হচ্ছে 2 2, আর নাইট্রাস আর হাইড্রোফ্লোরিক হচ্ছে 4 4। 3 দিয়ে একটাই আছে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ওকে, তো এইটুকু জানলে আশা করি পরীক্ষায় আসলে, মানে অপশনে আসলেও তুমি মোটামুটি দেখে চিনতে পারবা। তাহলে একটা গেল হলো বিয়োজন ধ্রুবক। এই বিয়োজন ধ্রুবকের চার্ট আমরা পড়লাম। সো কখনো যদি 2টা অ্যাসিড আমাদেরকে দেয়, আমরা বিয়োজন ধ্রুবকের চার্ট বের করব, বের করে আমরা দেখবো যে কোনটার বিয়োজন ধ্রুবক বেশি, তাহলে ওইটা তীব্র অ্যাসিড। একটা ক্রাইটেরিয়া গেল। 2 নাম্বার হচ্ছে যদি হাইড্রোসিড হয়, যেমন এই যে হাইড্রোজেন
আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, এদের ক্ষেত্রে কোনটা তীব্র অ্যাসিড হবে? এই ক্রমটা কিন্তু আমরা পর্যাবৃত্ত ধর্মতেও পড়ছিলাম। সো এখানেও সেম জিনিস, যে যেই ঋণাত্মক আয়নের আকারটা বড় হবে, যেই ঋণাত্মক আয়নটা বড় হবে, এখানে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিনের মধ্যে সবচেয়ে বড় ঋণাত্মক আয়ন কোনটা? আয়োডিন। দ্যাটস ওয়াই এটা সবচেয়ে তীব্র অ্যাসিড হবে। তাহলে হাইড্রোঅ্যাসিডের ক্ষেত্রে সবচেয়ে ঋণাত্মক আয়নের আকার যেটা বড় সেটা তীব্র অ্যাসিড। 2 নাম্বার পয়েন্ট গেল। 3 নম্বরে আসো, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। তাহলে আমরা নর্মালি এটা দেখি হচ্ছে অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, মানে যেগুলো শেষে অক্সিজেন আছে। যখন দেখো এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড, এটা সালফিউরাস অ্যাসিড। তো এই যে অক্সো অ্যাসিডগুলো আছে, এইগুলার মধ্যে কোনটা তীব্র অ্যাসিড হবে এইটা বোঝার জন্য আমাদেরকে কেন্দ্রীয় পরমাণুটার জারণ সংখ্যা বের করতে হবে। আশা করি তোমরা জারণ সংখ্যা বের করা পারো। যদি জারণ সংখ্যা বের করতে না পারো আমি একটু শিখাই দিচ্ছি। ধরো এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড HClO4, তাহলে এটা হচ্ছে মাঝখানে হলো ক্লোরিন। ক্লোরিনের জারণ সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা আমরা ধরলাম x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। অক্সিজেন আছে কয়টা? 4টা। এখানেও হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, হাইড্রোজেন আছে একটা, হ্যাঁ। এটা ইকুয়ালস দিব 0, কারণ এর উপরে কোনো চার্জ নাই। তাইলে 1 প্লাস x মাইনাস 8 ইকুয়ালস 0। তাহলে x সমান কত আসবে? +7। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7। ধরো H2SO4, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 আছে 2টা, গুণ দিলাম, যোগ সালফারের জারণ সংখ্যা আমরা বের করব x, অক্সিজেনের জারণ সংখ্যা -2 আছে কয়টা? 4টা, সমান দিব 0, কারণ এর উপরে কোনো মানে চার্জ নেই। তাহলে 2 প্লাস x মাইনাস 8 ইকুয়ালস 0। তাহলে x ইকুয়ালস +6। তাহলে সালফারের জারণ সংখ্যা +6। এইভাবে আমরা যে কোনো জারণ সংখ্যা বের করতে পারি। তাহলে দেখো পারক্লোরিক অ্যাসিডে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা +7, সালফিউরিক অ্যাসিডে +6, HNO3-তে +5, H2SO3-তে +4। বলা হচ্ছে যে যেইটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে বেশি সে তত তীব্র অ্যাসিড। ওকে, তাহলে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে বেশি সে তত তীব্র অ্যাসিড। গেল। 4 নম্বরে আসা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। তাইলে যদি এরকম হয় যে অক্সো অ্যাসিডের মধ্যে দেখো, ধরো এরকম হইল HNO3, এটা একটা অক্সো অ্যাসিড, আবার H3PO4 এটাও একটা অক্সো অ্যাসিড। তুমি যদি জারণ সংখ্যা বের করো, তুমি দেখবা এই নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, এখানে ফসফরাসের জারণ সংখ্যা +5। এখন এরকম জারণ সংখ্যা যদি সেম হয় তাইলে তুমি কি করবা? এটা হলো চিন্তার বিষয়। এখানে বলা হচ্ছে যদি জারণ সংখ্যা সেম হয়, এদের মধ্যে যার ইলেকট্রন ঘনত্ব বা চার্জের ঘনত্ব বেশি থাকবে সেইটা তীব্র অ্যাসিড হবে। তাহলে চার্জ ঘনত্ব কার বেশি এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, নাইট্রোজেন বা ফসফরাস দুইটারই সর্বশেষ শক্তি স্তরে 5টা করে ইলেকট্রন থাকে, তাই না? 5টা করে ইলেকট্রন থাকে। এখন কথা হলো এই যে 5টা ইলেকট্রন থাকে, অল্প জায়গার মধ্যে কে থাকে? ফসফরাসের আকার অনেক বড়, সো সর্বশেষ শক্তি স্তরের আকারও অনেক বড়, দ্যাটস ওয়াই এখানে 5টা ইলেকট্রন একটু ডিস্ট্রিবিউটেড আছে। বাট নাইট্রোজেনে অনেক অল্প জায়গায় এই ইলেকট্রনগুলো আছে, তার মানে নাইট্রোজেনের চার্জ ঘনত্ব বেশি। নাইট্রোজেনের চার্জ ঘনত্ব বেশি, দ্যাটস ওয়াই HNO3 এইটা বেশি তীব্র অ্যাসিড হবে। বোঝা গেল? আমি আবার বলি, যদি অক্সো অ্যাসিডের আমরা প্রথমে জারণ সংখ্যা দেখব, যার জারণ সংখ্যা বেশি সে বেশি তীব্র অ্যাসিড হবে। বাট যদি জারণ সংখ্যা সেম হয় দুইটার, তখন আমরা চার্জ ঘনত্ব দেখব। নর্মালি যেটা আকার ছোট ওইটারই চার্জ ঘনত্ব হবে। সো চার্জ ঘনত্ব যার বেশি হবে বা আকার যেটার ছোট হবে ওইটাই বেসিক্যালি তীব্র অ্যাসিড হবে। যেমন দেখো এই যে HNO3 H3PO4, HNO2 H3PO3, এদের মধ্যে দুইটাই +3, বাট নাইট্রোজেনের আকার ছোট, এই জন্য এটা বেশি তীব্র অ্যাসিড। H2SO3 আর সেলেনিয়াম, সো দুইটার মধ্যে সালফার ছোট, সেলেনিয়াম বড়, দ্যাটস ওয়াই সালফারটা হলো বেশি তীব্র অ্যাসিড। এই যে পারক্লোরিক, পারব্রোমিক, পার আয়োডাইড সবগুলাই কিন্তু দেখো হ্যালোজেনের অ্যাসিড, কিন্তু এর মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ক্লোরিনের আকার সবচেয়ে ছোট, এই জন্য এদের চার্জ ঘনত্ব বেশি, দ্যাটস ওয়াই এটা তীব্র অ্যাসিড। সো এই উদাহরণগুলো দিয়ে কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসবে। হ্যাঁ, আচ্ছা। 5 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। এখন ধরো
যদি ভিন্ন গ্রুপের হয়, ঠিক আছে, আমরা এতক্ষণ যেমন নাইট্রোজেন আর ফসফরাস দেখছি একই গ্রুপের ছিল, এই জন্য আমরা চার্জ ঘনত্ব দিয়ে বের করতে পারছি। ধরো ভিন্ন গ্রুপ, ধরো H3BO3, বোরন কিন্তু আলাদা একটা গ্রুপে, H3PO3, ClO2, এগুলো কিন্তু আলাদা আলাদা গ্রুপে, বাট এদের জারণ সংখ্যা সেম কেন্দ্রীয় মৌলের। তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এদের মধ্যে যেটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি সেইটা তত তীব্র অ্যাসিড হবে। দেখো, বোরন, ফসফরাস, ক্লোরিনের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা হলো ক্লোরিনের। দ্যাটস ওয়াই ক্লোরিন বা HClO2 হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, এটা সবচেয়ে বেশি তীব্র হবে। ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে দ্রাবকের প্রকৃতি। তাহলে দ্রাবকের প্রকৃতি মানে কি? দ্রাবকের প্রকৃতি মানে হচ্ছে একই অ্যাসিড, ধরো CH3COOH, এই জিনিসটা তুমি যখন পানির মধ্যে দিবা সে তখন দুর্বল অ্যাসিড, কিন্তু এটাকে যদি তুমি কোনো একটা ক্ষারের মধ্যে দাও, ধরো এটাকে তুমি অ্যামোনিয়ার মধ্যে দিলা, ঠিক আছে, কোনো একটা ক্ষারের মধ্যে দিলা, তখন কিন্তু এটা বেটার অ্যাসিড। ঠিক আছে, তখন কিন্তু এটা বেটার অ্যাসিড। পানির মধ্যে দিছো, এটার চেয়ে তুমি যখন ক্ষারের মধ্যে দিলা এটা তখন বেটার অ্যাসিড, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই যে 6টা পয়েন্ট আমরা পড়লাম, আশা করি তোমরা সবাই বুঝছো। 1 নাম্বার হলো বিয়োজন ধ্রুবক যার যত বেশি সে তত ভালো অ্যাসিড। হাইড্রো অ্যাসিডগুলোর মধ্যে আয়োডিনের আকার সবচেয়ে বড়, এই জন্য হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে তীব্র অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা HClO4, এখানে ক্লোরিনের +7 সবচেয়ে বেশি, এর জন্য এটা সবচেয়ে তীব্র অ্যাসিড। আকারের মধ্যে HNO3 আর H3PO4, এই দুইটার মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, এই জন্য এটা তীব্র অ্যাসিড। শেষে হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি যদি আমরা পানির জায়গায় ক্ষার ইউজ করি তখন এটা তীব্র অ্যাসিড হয়। ঠিক আছে, এটা হলো 6টা ডিটারমিনেন্ট কোনটা ভালো অ্যাসিড। ক্ষারের ক্ষেত্রে এতগুলো নাই, ক্ষারের ক্ষেত্রে জাস্ট 3টা। একটা হলো বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের মতোই, ওখানে যেমন Ka ছিল এখানে Kb। অক্সাইড এবং হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা, যেই অক্সাইডটা পানিতে যত বেশি দ্রবণীয় সেইটা তত বেশি ক্ষারীয়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যৌগের নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা, যেমন যাদের নিঃসঙ্গ ইলেকট্রন বেশি আছে তারা ওইটা যত বেশি দিতে পারবে, সো তাদের ক্ষারত্বটা তত বেশি হবে। তাহলে এই 3টা হচ্ছে ক্ষারকের। তাহলে আমাদের এখান থেকে আর বেশি কিছু জানার নাই। এর পরে আমাদের চলে আসবো আমরা নেক্সট টপিকে, সেটা হচ্ছে অম্লের ক্ষারকত্ব আর একটা হচ্ছে ক্ষারকের অম্লত্ব। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের একটু কনফিউশন লাগে অনেক, আমি জানি, বাট আমরা চেষ্টা করব যাতে আর কনফিউশন না থাকে। অম্লের ক্ষারকত্ব বলতে কি বোঝায়? অম্লের ক্ষারকত্ব বলতে বোঝায়, দেখো এটা সংজ্ঞা পড়লে তোমার বেশি প্যাচ লাগবে, তুমি সংজ্ঞা পড়ো না, তুমি উদাহরণ দেখো। এটা একটা অম্ল, হ্যাঁ, এটা একটা অম্ল। এখন এইটার ক্ষারকত্ব কত এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, ক্ষারকত্ব কত জানতে হবে। এই ক্ষারকত্ব জানতে হইলে এর সঙ্গে একটা ক্ষারের বিক্রিয়া ঘটাইতে হবে, এবং সেটা যে কোনো ক্ষার হইলে হবে না, একটা হাইড্রোক্সাইড আছে এরকম ক্ষার হইতে হবে। হ্যাঁ, তাহলে এরকম একটা ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই যে অম্লটা তুমি দিলা, সেটা HCl দাও, H2SO4 দাও, যা খুশি তাই দাও না কেন, তুমি যদি এক ক্ষারক কেউ এরকম কোনো, এটাকে এক অম্লীয় ক্ষারক বলে, সো যার মধ্যে একটা হাইড্রোক্সিল আছে, এইটার সঙ্গে বিক্রিয়া করাও, তার যে কয় অণু লাগবে বা যে কয় মোল ওই ক্ষারকটা লাগবে সেইটাই হচ্ছে এই অম্লটার ক্ষারকত্ব। মানে এই যে তুমি HCl বিক্রিয়া করাইছো, মাত্র 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে, তাই না? কিন্তু তুমি যদি H2SO4 বিক্রিয়া করাইতা, তাহলে দেখো তুমি যখন বিক্রিয়া শেষে লিখবা সোডিয়াম সালফেট প্লাস হলো H2O, এখানে 2টা সোডিয়াম আছে না, তখন এখানে 2 দেওয়া লাগতো। তাহলে এই যে H2SO4 এর সঙ্গে কিন্তু 2 মোল লাগতো, যেহেতু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, এই জন্য এই H2SO4 এর ক্ষারকত্বটা হলো 2। বোঝা গেছে? সেমভাবে তাহলে H2SO4 এর ক্ষারকত্ব 2, H3PO4 এর জন্য 3, কিন্তু H3PO3 এটার জন্য কিন্তু আবার 2, কারণ মাত্র 2টা হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড হলেই হয়। আচ্ছা, এখন ক্ষারকের অম্লত্ব চিন্তা করো। আচ্ছা, যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব 2, P2O5 এর 6, হ্যাঁ, কারণ এগুলাই 6টা লাগে, 2টা লাগে, সো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুবই ভালো করে মনে রাখতে হবে। এবার আসে ক্ষারকের অম্লত্ব, সেম জিনিস। তুমি যে কোনো একটা ক্ষার নাও, সোডিয়াম হাইড্রোক্সাইড বলো, ক্যালসিয়াম অক্সাইড বলো, অ্যালুমিনিয়াম বলো, অ্যালুমিনিয়াম অক্সাইড বলো, যাই বলো, তার সঙ্গে একটা এক ক্ষারকীয় অম্ল নিতে হবে, বেসিক্যালি হাইড্রোজেন ক্লোরাইড, মানে একটা প্রোটন আছে এরকম কিছু একটা নিতে হবে। এবার তুমি দেখবা এই ক্ষারের সঙ্গে কয়টা HCl লাগতেছে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে একটা মাত্র HCl লাগে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হচ্ছে 1। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে 2টা লাগবে, এই জন্য এর হচ্ছে 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে 3টা লাগবে, এই জন্য এর অম্লত্ব হচ্ছে 3। অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে 6টা অ্যাসিড লাগবে, 6টা অম্ল লাগবে, এই জন্য এর অম্লত্ব হচ্ছে 6।
সো নর্মালি এইটা বেশি আসে, P2O5 এর 6, অ্যালুমিনিয়াম অক্সাইডের 6, এইগুলো বেশি আসে, ঠিক আছে? তাহলে অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব নিয়ে আশা করি কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, নেক্সট আসো এই চ্যাপ্টারের হেভিওয়েট সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো পিএইচ। তাহলে পিএইচে প্রথমে আমাদের জানতে হবে পিএইচ কি, পিএইচ কেমনে বের করে, হেন্ডারসন হেসেলবাক ইকুয়েশন কি আছে না আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পিএইচ আমরা সহজে শর্টকাটে কেমনে ক্যালকুলেট করবো, এইসব জিনিসপত্র। তো পিএইচ তোমরা জানো, পাওয়ার অফ হাইড্রোজেন বা যেটাই তুমি বলো না কেন, পিএইচের ইকুয়েশনটা কি? হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক 10 বেস লগারিদম, এটাই হইতেছে পিএইচ। ওকে, আচ্ছা, তো পিএইচের ক্ষেত্রে একটা মজার জিনিস একটু জানতে হয়, সেটা হলো পিএইচ স্কেল কিন্তু 10 ভিত্তিক বা একটা লগারিদমিক স্কেল। এই জন্য তুমি যদি পিএইচ ধরো কারোর 7 আছে, 7 থেকে 1 কমাও বা 7 থেকে 1 বাড়াও, এই কথাটার মানে কি এটা বুঝতে হবে। তুমি যখন পিএইচ 7 থেকে 6 আনছো, অবভিয়াসলি তার মানে কি ওর মধ্যে হাইড্রোজেন আয়ন বাড়ছে, হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা বাড়ছে। এই ঘনমাত্রাটা কতটুকু বাড়ছে? 1 গুণ, 2 গুণ, না কতটুকু? আসলে এটা 1 কমা মানে হচ্ছে 10 গুণ, ঠিক আছে? 10 গুণ। তুমি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10 গুণ যখন বাড়াবা তখন পিএইচ 1 কমে যাবে। সেমভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যখন তুমি 10 গুণ কমাবা তখন পিএইচ 1 বেড়ে যাবে। আমরা জানি হাইড্রোজেন কমে গেলে পিএইচ বাড়ে, অ্যালকালিনের দিকে যায়, আর হাইড্রোজেন যত বাড়াবে তত পিএইচ নিচের দিকে আসে, তত অ্যাসিডিক হয়। সো 1 কমা মানে কিন্তু 10 গুণ, এটা সবসময় মাথায় রাখতে হবে। 2 মানে কি? ধরো এটা 5 হইল, তাহলে কি 20? তাহলে কিন্তু 20 না, তার মানে হচ্ছে 10 গুণ 10, 100 গুণ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি তুমি বাড়াও তখন পিএইচ কমবে 2, অথবা যদি হাইড্রোজেন আয়ন 100 গুণ কমাও তখন পিএইচ বাড়বে 2। বুঝছো? তাহলে পিএইচ 3 কমে গেছে মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন 1000 গুণ বাড়ছে বা 10⁻³ গুণ বাড়ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, অনেক সময় আসে। আচ্ছা, এইগুলো তোমরা জানো যে পিএইচ আর পিওএইচ এই দুইটা মিলে সবসময় 14 হয়, এটা আমরা জানি। সো এই জন্য পিএইচের মান সবসময় 0 থেকে 14-র মধ্যে থাকে, বাট এটার বাইরেও কিন্তু হইতে পারে। হ্যাঁ, ওইটা যদি আমরা ঘনমাত্রা বেশি নিই ওটা হইতে পারে, ওটা আমাদের কনসার্ন না। পিএইচ সমান 7 হলে নিরপেক্ষ, 7-এর কম হলে অম্লীয়, 7-এর বেশি হলে ক্ষারীয়। এগুলো বাচ্চাকালের পড়াশোনা, এগুলো তোমরা পারো, এগুলো জানার দরকার নাই আমাদের। এখন আমরা চলে আসবো যে আমরা কিভাবে শর্টকাটে পিএইচ নির্ণয় করতে পারি, সেটাতে আমরা একটু আসবো। দেখো, নর্মালি তোমাদের দিবে হচ্ছে 0.1 মোলার বা 0.01 মোলার, হ্যাঁ, এইগুলার পিএইচ নির্ণয় করতে দিবে। হয়তো 0.1 মোলার HCl বা 0.1 মোলার H2SO4, হ্যাঁ, এইগুলার পিএইচ কত এইটা তোমাকে বের করতে দিবে। এখন যদি এটা বের করতে দেয় তাহলে আমরা শর্টকাটে কি বের করতে পারি? আমরা শর্টকাটে বের করতে পারি। শর্টকাটটা কি? যদি একটা প্রোটনওয়ালা কিছু কোনো অ্যাসিড দেয় তাইলে সিস্টেমটা একরকম, আর যদি 2টা প্রোটনওয়ালা দেয় আলাদা, বাট আমরা একসঙ্গে পড়তে পারি। কীরকম দেখো, যদি একটা প্রোটনওয়ালা কিছু দেয় তোমাকে, হ্যাঁ, যেমন তোমাকে দিল 0.1 মোলার HCl, এটার পিএইচ বাইর করো। তুমি কি করবা? যেমন তোমাদের দেখো এখানে আছে 0.1 মোলার HCl, 0.01 মোলার HCl। তুমি জাস্ট কি করবা? দশমিকের পরে কয়টা ডিজিট আছে এটা দেখবা। দশমিকের পরে কয়টা ডিজিট আছে এটা দেখবা। যদি দশমিকের পরে একটা ডিজিট তোমার এই মাইনাস, লগ, হ্যাঁ, H+, এইভাবে করে তোমার লগের মান মুখস্থ করে পারার দরকার। দশমিকের পরে এখানে একটা ডিজিট পিএইচ 1, 2টা ডিজিট পিএইচ 2, 3টা ডিজিট পিএইচ 3। পারবা না? অনেক ইজি। যদি H2SO4 দেয় কি করবা? তোমাকে H2SO4 দিলে এইভাবে দিবে, H2SO4 দিলে দিবে এইভাবে 0.05 মোলার H2SO4 এর পিএইচ বলো, 0.005 মোলার H2SO4 এর পিএইচ বলো, 0.00305 মোলার H2SO4 এর পিএইচ বলো। তোমার জাস্ট কি করতে হবে? এই জিনিসটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। এখানে 2 আছে না হাইড্রোজেনে, জাস্ট 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে তুমি গুণ দাও তাহলে কী হবে বলো তো? 0.05 গুণ 2 মানে কি বলো তো? 0.1। 0.205 গুণ 2 মানে কি বলো তো? 0.01। আবার সেম, তাহলে এর দশমিকের পরে একটা ডিজিট আছে পিএইচ 1, 2টা ডিজিট আছে পিএইচ 2। পারবা না? এইটাই সিস্টেম। দশমিকের পরে যে কয়টা আছে জাস্ট 2টা প্রোটন থাকলে ওকে 2 দিয়ে গুণ দিয়ে নিতে হবে।
তো এটার আরও একটা শর্টকাট আছে। শর্টকাট কি, যদি H2SO4 হয়, তুমি গুণ যদি দিতে না চাও, তুমি দশমিকের পর কয়টা জিরো আছে এটা গুনবা। এই দেখো এখানে দশমিকের পর জিরো আছে একটা, PH 1, জিরো আছে দুইটা, PH 2, জিরো আছে তিনটা, PH 3। দেখছো, তুমি তাহলে 2 দিয়ে না গুণ দিয়েও করতে পারবা। বাট তুমি একটা নিয়মে মনে রাখবা, সেটা হইতেছে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, ডিজিটটাই হইতেছে তোমার PH। H2SO4 ক্ষেত্রে 2 দিয়ে গুণ দিবা। ওকে, সো এইটাই হইতেছে শর্টকাট। যদি তোমার সেম, যদি HCl এর জায়গায় বলে NaOH হাইড্রোক্সাইড আছে কোনো একটা, এই ক্ষারের PH কত, তখন কিন্তু একটু ট্রিকি, মাথায় রাখতে হবে। এই দশমিকের পরে ধরো বলল 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এটার দশমিকের পরে একটা ডিজিট আছে, তার মানে এটার POH হবে 1, এটার POH হবে 2, এটার কিন্তু PH 1 না। ক্ষারের PH কি কখনো 1 হইতে পারে? অ্যাসিডিক PH হবে না। সো POH যদি 1 হয়, তাহলে তো তুমি জানো PH মানে কত, 14 - 1 সমান 13, এটা 14 - 2 সমান 12। ইজি না? সো জাস্ট ক্ষারের ক্ষেত্রে একটু মাথায় রাখো যে PH 1 2 লিখে দিও না আর কি, ঠিক আছে? তাহলে দেখবা এইটাই। হ্যাঁ, এই যে দেখো 0.005 মোলার H2SO4 এর PH কত, 2টা জিরো আছে 2, অথবা এটাকে আমরা 2 দিয়ে গুণ দিব, পাবো হচ্ছে 0.01, দশমিকের পরে 2টা ডিজিট আছে, এই জন্য 2। ওকে, এগুলোও সেম। আচ্ছা, এখন আসো, এই যে দেখো 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি হবে, 0.1 মোলার কি হবে? হ্যাঁ, 0.02, এটা নর্মালি আসে না, এই ধরনের নর্মালি আসবে না, বাট আসলে তুমি এটা একটু মনে মুখস্থ করে রাখো, 12.3। তাহলে আর তোমার লগারিদমের মানটা না, তো কিছু মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? ওই 12.3টা 2.5% হলে ওটার PH হলো 13.79। এই দুইটা মান যদি মুখস্থ রাখো, আর লগারিদমের মান মুখস্থ রাখার দরকার নাই। ওকে, আচ্ছা, এইবার আমাদের নেক্সট যে টপিকটা, সেটা হলো বাফার দ্রবণ। ঠিক আছে, তাহলে PH নিয়ে আমাদের জানা এটুকু ছিল, PH নিয়ে এতটুকুর মধ্যে থেকেই সব কিছু আসবে এবং পারবা। নেক্সট আসবে হচ্ছে বাফার দ্রবণ। তো বাফার দ্রবণের মেকানিজম তোমাদের জানতে হয় HSC-তে, বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেকানিজম এগুলো দরকার নেই। তোমার জাস্ট বুঝতে হবে বাফার দ্রবণটা কী, ওটার কাজ করার বেসিক আইডিয়াটা কী, এবং আমাদের দেহে বা বিভিন্ন জায়গায় যেসব বাফার আছে ওগুলোর নামগুলো কী, এইটা বারবার ভর্তি পরীক্ষায় আসে। তাহলে দেখো, বাফার দ্রবণ এখানে একটা বিশাল সংজ্ঞা দেওয়া আছে। সহজ কথায় বাফার দ্রবণ হইল, এটা এমন একটা দ্রবণ যার মধ্যে তুমি সামান্য পরিমাণে, যদি ইম্পর্টেন্ট কথা হচ্ছে সামান্য পরিমাণ, তুমি যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করো, এটার পিএইচের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এটাই হলো বাফার দ্রবণ। সো এটা খুব সুন্দর একটা কথা যে আমি একটু অ্যাসিড ক্ষার যোগ করতেছি, বাট পিএইচ চেঞ্জ হইতেছে না, সুন্দর তো জিনিসটা। হ্যাঁ, ওইটাই হচ্ছে বাফার দ্রবণ। তো বাফার দুই ধরনের হইতে পারে, অম্লীয় এবং ক্ষারীয় বাফার হইতে পারে। অম্লীয় বাফারে সবসময় মনে রাখবা দুর্বল অ্যাসিড থাকে, তার সঙ্গে একটা অনুবন্ধী ক্ষারক থাকে। আর ক্ষারীয় বাফারে একটা দুর্বল ক্ষারক থাকে, তার সঙ্গে একটা অনুবন্ধী অ্যাসিড থাকে। এই অনুবন্ধী ক্ষারক বা অ্যাসিড কথাটার মানে কি, এটা জানতে হবে যে অনুবন্ধী অ্যাসিড বা ক্ষারক এই কথাটার মানে কি, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরো HCl, হ্যাঁ, এটা একটা অ্যাসিড। এই HCl থেকে তুমি যদি এই প্রোটনটাকে সরায় নাও, বাকি যেটা থাকে যে ক্লোরিড মাইনাস, এইটাই হলো এই অ্যাসিডের একটা অনুবন্ধী ক্ষারক। কি বললাম? অ্যাসিড থেকে যদি প্রোটনকে সরায় নাও, বাকি যেটাই থাকবে ওইটাই তার অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, সো ক্ষারকের ক্ষেত্রেও সেম, যদি ক্ষারকের সঙ্গে একটা প্রোটন যোগ করো, ওইটা যা হবে, ওই আয়নটা যাবে হবে, ওইটাই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। তো আমরা কি করি দেখো, একটা দুর্বল অ্যাসিড নেই, যেমন CH3COOH, একটা অ্যাসিটিক অ্যাসিড, তার অনুবন্ধী ক্ষারক কী হবে বলো তো? আমি কি বলছি, এখান থেকে একটা প্রোটন সরাই নিবা, প্রোটন সরাই নিলে জিনিসটা কি হয়, CH3COO, অ্যাসিটেট আয়ন। তাহলে একটা দুর্বল অ্যাসিড সঙ্গে একটা অনুবন্ধী ক্ষারক, দুর্বল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক, এইটা মিলে হয় একটা বাফার। সেম, একটা দুর্বল ক্ষারক নিলা, তার সঙ্গে একটা অনুবন্ধী অ্যাসিড নিলা। ঠিক আছে, এটাকে আমরা বলছি ক্ষারীয় বাফার। তাহলে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফারের উদাহরণ আসে। এবার আসো বাফার দ্রবণের পিএইচ আমরা কিভাবে গণনা করি। বাফার দ্রবণের পিএইচ গণনা করার জন্য একটা সমীকরণ আছে, এই যে পিএইচ সমান pKa প্লাস লগ লবণ বাই অম্ল। এই সমীকরণটাকে আমরা বলি হেন্ডারসন-হেসেলবাখ ইকুয়েশন। হ্যাঁ, হেন্ডারসন-হেসেলবাখ ইকুয়েশন। এটা তো তোমরা যখন মেডিকেলে ভর্তি হবা ফার্স্ট ইয়ারে দেখবা, তোমাদের বায়োকেমিস্ট্রিতে বইতে এটা আছে। হ্যাঁ, তো এই পিএইচ সমান pKa প্লাস লবণ বাই অম্ল, এই জিনিসটা দিয়ে আমরা আসলে কি বের করি, একটা বাফার দ্রবণের পিএইচ বের করি। হ্যাঁ,
বাফার দ্রবণের পিএইচ বের করি। এখন কথা হইল বাফার দ্রবণ, সবচেয়ে ভালো বাফার দ্রবণ কোনটা এইটা আমরা বুঝতে পারি যদি পিএইচ সমান পিকে হয়। তাহলে সবচেয়ে ভালো বাফার দ্রবণ কোনটা? আচ্ছা, আমরা একটু সমীকরণটা লিখি। দেখো, পিএইচ সমান পিকেএ প্লাস লগ লবণ বাই অম্ল। ক্ষারের ক্ষেত্রে লগ লবণ বাই ক্ষার, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইল একটা বাফার দ্রবণ সবচেয়ে ভালো কাজ করে যদি পিএইচ আর পিকে ডিফারেন্স 1.1 এটার চেয়ে কম থাকে, ঠিক আছে? ধরো পিএইচ 7 আর পিকে হইতেছে 6.1, তো এটা হইলে ভালো। যদি 7 আর 9 হয়, অনেক ডিফারেন্স, তাইলে ভালো না। সো সবচেয়ে ভালো বা বেস্ট কখন? যখন পিএইচ আর পিকে সমান, সেটা হলো সবচেয়ে ভালো বাফার। তো আবারও চিন্তা করো, পিএইচ আর পিকে সমান কেমনে হবে? যদি এই পুরো জিনিসটার ভ্যালু 0 হয়, তাইলেই তো পিএইচ এবং পিকে সমান হবে। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু যদি 0 হইতে হয়, তাহলে লগ সামথিংয়ের ভ্যালু 0 হইতে হবে। তাহলে লগ কতর ভ্যালু 0 তোমরা কি জানো? লগ 1-এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 1 কিভাবে হবে? এই লবণ এবং অম্ল এই দুইটার অনুপাত যদি সমান হয়, তাইলেই তো এটা 1 হবে, এবং তখন এটা লগ 1 সমান 0 হবে। বুঝতেছো আমার কথা? আবার বুঝো, আমরা পিএইচ এবং পিকে সমান চাই। তাহলে পিএইচ এবং পিকে যদি সমান চাই, তাহলে এই পুরোটুকুর ভ্যালু আমার 0 হওয়া লাগবে। এই পুরোটুকুর ভ্যালু যদি 0 বানাইতে চাই, তাহলে আমার এই লবণ বা অম্লর অনুপাত হওয়া লাগবে 1। তাহলে আমরা যেই অনুপাতে লবণ এবং যে অনুপাতে অম্ল দিব, এটা যদি সমান হয়, তখনই ওই বাফারটা সবচেয়ে বেস্ট বাফার হবে। এইটাই হতেছে হেন্ডারসন-হেসেলবাখ ইকুয়েশনের কথা। তাহলে হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণ কীভাবে প্রয়োগ করি? আমরা অজানা পিএইচের বাফার দ্রবণের পিএইচ বের করতে পারি। লবণ বাই অম্ল বা লবণ বাই ক্ষার এটা কত অনুপাতে মিশ্রিত করা দরকার, এটা আমরা জানতে পারি। এই যে দেখো, লবণ বাই অম্ল 1 হইলে লগ লবণ বাই অম্ল সমান 0 হবে, তখন পিএইচ সমান পিকে হবে, ওইটা হাইয়েস্ট বাফার ক্যাপাসিটি হবে। সাধারণত আমরা বাফারের পিএইচ ঈপ্সিত পিএইচ থেকে ±1-এর মধ্যে রাখি। হ্যাঁ, ধরো 6 হইলে এদিকে 7 এদিকে 5, হ্যাঁ, এইরকম রাখি। আচ্ছা, এখানে একটা চার্ট আছে, বাফারের পিএইচ রেঞ্জ আছে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জীবনে কোনো দিন আসে নাই। মাঝে মাঝে তোমরা যে বিভিন্ন কোচিং সেন্টারে পড়ো, পরীক্ষা দাও, এখানে আসে। সো তোমরা তো জানি একটা কোচিংয়ে হয় না, তোমরা অনেকে 2-3টা কোচিং করো, সেসব জায়গায় পরীক্ষা দিবা। ওইগুলোতে ভালো করতে চাইলে এই চার্টগুলো পড়তে পারো, বাট এগুলো কখনো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে না। আচ্ছা, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এইটাও আমার দরকার নাই। হ্যাঁ, জাস্ট আমি দাগায় রাখছি যাতে তোমাদের যাদের ইন্টারেস্ট আছে পড়তে পারো। মেইন ক্রিয়া কৌশলটা আমি বলছি যে মেইন ক্রিয়া কৌশল, ধর বাফারের মধ্যে এই দুইটা উপাদান আছে, যখন তুমি এর মধ্যে একটা H+ যোগ করবা, ঠিক আছে? জিনিসটা দেখো এইরকম, ধরো এটা একটা বাফার, এর মধ্যে যখন তুমি H+ যোগ করবা, ও কি করবে? এই অ্যাসিটেট আয়নটাকে নিয়ে একটা দুর্বল অ্যাসিড তৈরি করবে, তখন আর পিএইচটা আসলে ওইভাবে বাড়বে না। যখন তুমি হাইড্রোক্সিল আয়ন যোগ করবা, তখন আবার এই অ্যাসিডটা ভেঙে সামান্য যে প্রোটনটা তৈরি হবে, ওই প্রোটনের সঙ্গে মিলে পানি তৈরি করে ফেলবে, তখন আর পিএইচ চেঞ্জ হবে না। সো এটাই হলো বেসিক মেকানিজম, বাট মেকানিজম তোমার আসবে না, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও না, এই জন্য আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। তো বাফার রেঞ্জ নিয়ে আমি আগেই বলছি, পিএইচ আর পিকে এর মান ±1-এর মধ্যে রাখতে হয় আর কি, ঠিক আছে? তা না হইলে বাফারটা ভালো কাজ করতে পারে না। সো এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। এখন আসো আমাদের বাফারে মেইন যেটা জানার, সেটা হলো মানুষের রক্তের বাফার কি, তারপরে হ্যাঁ এই সব জিনিসপত্র হলো আমাদের বেশি জানার, এখান থেকে বেশি প্রশ্ন আসে। তো রক্ত, আমাদের বডিতে যে রক্ত আছে, এই রক্তটা কিন্তু খুবই ভালো একটা বাফার। হ্যাঁ, কেন? দেখো, রক্তের পিএইচ হলো 7.4 এবং এটার পিএইচের রেঞ্জটা হলো 7.35 থেকে 7.45, খুবই কম কিন্তু। এখন এই জিনিসটা এতটাই ডেলিকেট, দেখো এতটাই ডেলিকেট, তোমার যদি পিএইচ কোনো কারণে 0.5-এর চেয়ে বেশি চেঞ্জ হয়ে যায়, মানে ধরো 7.45-এর থেকে 7.9 বাস এরকম কিছু হয়ে গেছে, 8.1 হয়ে গেছে, 0.5-এর চেয়ে যদি বেশি চেঞ্জ হয়ে যায়, তাইলে আমার বডির সমস্ত জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? এনজাইম কাজ করবে না, প্রোটিন কাজ করবে না, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। সো এই জন্য আমাদের রক্তের বাফারটা খুব ডেলিকেট হওয়া দরকার, যাতে কোনোভাবেই পিএইচ চেঞ্জ না হইতে পারে। তুমি বডিতে অনেক অ্যাসিডিক খাবার দাবার খেয়ে ফেললেও যাতে চেঞ্জ না হয়ে যায়। সো এই জন্য যদি 7.45-এর চেয়ে বেশি হয়ে যায়, মানে এই রেঞ্জের উপরে চলে যায় পিএইচটা, তাহলে ওইটাকে আমরা বলি অ্যালকালিসিস। হ্যাঁ, অ্যালকালিসিস মানে ক্ষারীয় হয়ে গেছে বেশি। যদি 7.35-এর চেয়ে কমে যায়, তখন এটাকে আমরা বলি অ্যাসিডোসিস, মানে
ওইটা আমাদের বডির রক্তটা অ্যাসিডিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে অ্যাসিডোসিস কাকে বলে, অ্যালকালোসিস কাকে বলে আমরা জানলাম। তাহলে এই যে রক্তের বাফারিং সিস্টেমটা, এইটাকে মেনটেন করার জন্য 3টা বাফার আছে। কয়টা বাফার আছে? 3টা বাফার আছে। 1 নাম্বার হচ্ছে বাইকার্বনেট বাফার, 2 নাম্বার হচ্ছে ফসফেট বাফার, 3 নাম্বার হচ্ছে প্রোটিন বাফার। তাহলে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার এবং আরেকটা আছে হচ্ছে প্রোটিন বাফার। এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা তোমরা জানো? এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? আচ্ছা, তুমি যদি একটু পিকে এর মান দেখো, দেখবা বাইকার্বনেটের পিকে এর মান 6.1, এটা 6.8, প্রোটিনটা আমি জানি না, আরও হয়তো কম টম হবে। তাহলে 7.35 এটার কাছাকাছি কোনটা বলো তো? বাইকার্বনেট নাকি ফসফেট? ফসফেট। তাহলে আমরা জানি পিকে আর পিএইচ যত কাছাকাছি ওটা তত ভালো বাফার। তো সেই হিসেবে ফসফেট বাফার বেশি ভালো বাফার হওয়ার কথা। বাট আমাদের বডিতে সবচেয়ে ভালো বাফার হলো বাইকার্বনেট বাফার। হ্যাঁ, এটার পিকে একটু কম হইলেও, একটু ডিস্টেন্সে থাকলেও এটার আরও অনেকগুলো কারণ আছে। কারণ এটা একটা ওপেন এন্ডেড সিস্টেম। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড খুব ইজিলি আমাদের বডি থেকে বের করে দিতে পারি। সো এইসব কারণে এই বাইকার্বনেট বাফারটা আমাদের বডির সবচেয়ে বেস্ট বাফার। বাট নর্মাল নিয়ম অনুযায়ী ফসফেট হওয়ার কথা ছিল। তো ফসফেট বাফারে কী কী থাকে পড়বা, বাইকার্বনেট বাফারে কী কী থাকে পড়বা। তো এই রক্তে বাইকার্বনেট বাফার সিস্টেম হলো সবচেয়ে ভালো ইফেক্টিভ বাফার সিস্টেম 3টা বাফার সিস্টেমের মধ্যে। এইটা সবসময় মনে রাখবা। আর যে প্রোটিন বাফারটার কথা বলা হচ্ছে, এখানে কোন প্রোটিন বাফার হিসেবে কাজ করে এইটা অনেক সময় প্রশ্ন আসে। প্রোটিনটার নাম হলো হিমোগ্লোবিন। হ্যাঁ, সবসময় মনে রাখবা হিমোগ্লোবিনটা কিন্তু বাফার হিসেবে কাজ করে। তাহলে 3টা আমরা বাফারের নাম জানলাম। এবং এটার একটা ইম্পর্টেন্স, আরও একটা ইম্পর্টেন্স, সেটা হচ্ছে আমরা যখন কোনো ওষুধ খাই বা কোনো একটা ইনজেকশন দেই বডিতে, রক্তে সরাসরি ইনজেকশন দেই, তখন কিন্তু ওই ওষুধগুলোর পিএইচ এই বাফার রেঞ্জের মধ্যে হওয়া লাগে, নাইলে কিন্তু ওই ওষুধগুলো কাজ করবে না। ঠিক আছে, ওকে। তাইলে আমরা পিএইচ পড়ে ফেললাম, বাফারও পড়ে ফেললাম। আশা করি এই পর্যন্ত এখন কারো কোনো কনফিউশন নাই। তাহলে আমরা একটুখানি রিক্যাপ করি, চলো। পিএইচ বাফার নিয়ে আজকে আমরা কি কি পড়লাম, অ্যাসিড, তারপরে পিএইচ বাফার, এগুলো নিয়ে কি কি পড়লাম, এগুলো চলো আমরা একটু রিক্যাপ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথম দিকে পড়ছি হচ্ছে কোন অ্যাসিডটা বেশি তীব্র হবে। এইটা ডিপেন্ড করবে আমাদের 6টা জিনিসের উপর। একটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যেটার মানের একটা লিস্ট আমরা পড়ছি। এরপরে হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকার, কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা, কেন্দ্রীয় পরমাণুর আকার, আর হচ্ছে দ্রাবকের প্রকৃতি। প্রতিটাই কিন্তু আমরা ব্যাখ্যা করে করে পড়ছি, কনফিউশনের কোনো কারণ নাই। ক্ষারের ক্ষেত্রে ছিল 3টা, তাই না? একটা ছিল বিয়োজন ধ্রুবক, অক্সাইড হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা, নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা, 3টা জিনিস। এরপরে পড়ছি অম্লের ক্ষারকত্ব কী, ক্ষারকের অম্লত্ব কী। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের যে 6 এবং P2O5-এর 6, এই দুইটা বেশি আসে, এটা কিন্তু আমি বলছি। হ্যাঁ, এরপর আমরা পড়ছি পিএইচ, তারপর পিএইচ শর্টকাটে কীভাবে বাইর করে। হ্যাঁ, দশমিকের পরে ডিজিট আমরা গুনবো। পিওএইচ হইলে 14 থেকে মাইনাস দিতে হবে, এটা যাতে মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা। পিএইচের পরে আমরা পড়ছি হচ্ছে বাফার কী জিনিস পড়ছি, অম্লীয় বাফার কী জিনিস পড়ছি, ক্ষারীয় বাফার কী জিনিস পড়ছি, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক কী জিনিস এটা আমরা বুঝতে পারছি। তারপরে হেন্ডারসন হেসেলবাগ ইকুয়েশন কী পড়ছি, এই ইকুয়েশনে পিএইচ সমান পিকে হইলে যে বাফারটা বেস্ট হবে এটা আমরা পড়ছি। সেটার জন্য আমাদের দরকার লবণ আর অম্লের সমান অনুপাত, সেটা আমরা পড়ছি। হ্যাঁ, আচ্ছা। তাহলে বাফার দ্রবণের মেকানিজমটা সামান্য একটুখানি বোঝার চেষ্টা করছি। এরপরে বাফার রেঞ্জের কথাবার্তা পড়ছি, যে +-1-এর মধ্যে পিএইচ পিকে থাকতে হয়। এরপরে আমরা পড়ছি মানুষের রক্তের বাফার, যে রক্তের বাফার সিস্টেমে কোন 3টা বাফার আছে এবং তাদের কোনটার পিএইচ পিকে কেমন এবং কোনটা সবচেয়ে বেস্ট বাফার। বেস্ট বাইকার্বনেট, এটা অলওয়েজ মনে রাখতে হবে, বেস্ট বাইকার্বনেট। হ্যাঁ, ওকে। এইবার আমাদের চলে আসবে এই চ্যাপ্টারের সামান্য কিছু মুখস্থ করার জিনিসপত্র। তো এতক্ষণ আমি এই চ্যাপ্টারে তোমাকে তেমন কিছুই মুখস্থ করতে বলি নাই, বাট এখন একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, বাট তারপরও মুখস্থটা যদি একটু যুক্তি দিয়ে করি সহজ হবে আর কি। তাহলে দেখো, কৃষি উৎপাদনে পিএইচের গুরুত্ব। এখানে কৃষি উৎপাদন, ওষুধ শিল্প, অনেক জায়গায় পিএইচের গুরুত্ব আছে, তার মানে আমাদের বিভিন্ন পিএইচ মুখস্থ করতে হবে। তো এত বেশি পিএইচ মুখস্থ করা লাগেও না, কারণ এত বেশি মুখস্থ টাইপের পিএইচ মান আসেও না। হ্যাঁ, বাট কিছু জিনিস তোমাকে জানতে হবে। সেটা হলো উর্বর মাটিতে, হ্যাঁ, উর্বর মাটির জন্য তোমার ভালো পিএইচ হচ্ছে 6 থেকে 7। কত? 6 থেকে 7। বাট এর চেয়ে কম বেশি হইলেও মোটামুটি চাষবাস করা যায়। কিন্তু যদি 3-এর চেয়ে কমে যায়,
ঠিক আছে, পিএইচ যদি 3-এর চেয়ে কমে যায় বা 9.5-এর উপরে চলে যায়, তাহলে রেঞ্জটা কীরকম হলো আবার চিন্তা করো। এদিকে 3, এদিকে 9.5, এখানে 6, এখানে 7, তাহলে 6 থেকে 7-এর মধ্যে হচ্ছে আদর্শ। 3-এর চেয়ে যদি কম হয় বা 9.5-এর চেয়ে যদি বেশি হয়, তাহলে কোনোভাবেই গাছপালা জন্মায় না, কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে এই কয়টা জিনিস আমরা জানলাম। এখন যদি তোমার পিএইচ 3-এর চেয়ে কমে যায়, তার মানে তোমার মাটি অ্যাসিডিক হয়ে গেছে। তোমার মাটি যদি অ্যাসিডিক হয়, তুমি কি দিবা? ক্ষারীয় জিনিসপত্র দিবা, তাই না? সেই ক্ষারীয় জিনিসপত্র কি কি আছে? চুন, ডলোমাইট, এগুলো হচ্ছে ক্ষারীয় জিনিস। ধরো ক্ষারীয় হয়ে গেছে, মাটি 9.5-এর উপরে চলে গেছে, তাহলে তুমি কি দিবা? তখন ধর অম্লীয় সার দিবা, যেমন নাইট্রেট সার, হ্যাঁ, ফসফেট সার, হ্যাঁ, নাইট্রেট ফসফেট সার, এগুলো হচ্ছে অম্লীয় সার। তখন আমরা এইসব সারটার দিব। এই জন্য দেখো 3 থেকে 9.5 রেঞ্জটা ইম্পর্টেন্ট, 6 থেকে 7 রেঞ্জটা ইম্পর্টেন্ট। তাহলে কৃষিক্ষেত্রে কিন্তু এতটুকু জানলেই চলবে। আচ্ছা, রসায়ন শিল্পে চামড়া ট্যানিংয়ের পিএইচ, এটা কর্মমুখী রসায়নে আছে, এখানেও পড়তে পারো, জানতে পারো। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে টয়লেট্রিজ। টয়লেট্রিজের পিএইচটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইউজ করি সাবান, ফেস ওয়াশ, শ্যাম্পু, এগুলো আমরা ইউজ করি, তাই না? তাহলে তোমাকে একটা সুন্দর, দেখো তোমরাই নেমোনিক বানানোর কাজ করবে। হ্যাঁ, আমরা সবসময় নেমোনিক বানাই দেবো, সেই অনুযায়ী মুখস্থ করবে এরকম না। তুমি কি করবা? তুমি একটা ছবি আঁকাবা, ঠিক আছে? এরকম একটা মানুষের ছবি আঁকাবা, হ্যাঁ, একটা মানুষের ছবি আঁকাবা। আচ্ছা, এরপরে তুমি উপর থেকে সিরিয়ালে পিএইচ লেখা শুরু করবা। সিরিয়ালে পিএইচ মানে কি? উপরে দেখবা কি, তুমি মাথায় কি চুলে দেখো শ্যাম্পু ইউজ করো, তারপরে ফেস ওয়াশ ইউজ করো, সাবান ইউজ করো, তারপরে গায়ে সাবান ইউজ করো, তাই না? আচ্ছা, তারপরে নিচে থাকবে প্রসাবের পিএইচ কত। সো এইরকমভাবে সিরিয়ালে তুমি লেখার চেষ্টা করবা। লিখে ওই ছবিটার পাশে সুন্দর মতো লিখে ফেলবা, দেখবা যে খুব ইজিলি মুখস্থ হয়ে গেছে। এবং তুমি দেখবা মোটামুটি একটা সিরিয়ালও আছে। দেখো, ত্বকের পিএইচ, আমরা ওখানে আগে না যাই, আমরা আগে এই কয়টা আসি। দেখো, ত্বকের পিএইচের জন্য আমরা 4 থেকে 5.5 রাখতে হবে, ঠিক আছে? তো তুমি যদি দেখো, প্রথমে উপরে, সবার উপরে আসো, চুলের শ্যাম্পু। দেখো, তুমি যদি এরকম চিন্তা করো যে চুল, এটা হলো 5 থেকে 7, তারপরে কি? তাহলে 5 দিয়ে শুরু। এরপরে চুলের পরে কি? ফেস ওয়াশ, 6 থেকে 8, তারপরে কি আছে? এরপরে গোসল করার সাবান, 7 থেকে 8, এরপরে হলো তোমার টুথপেস্ট, এটা কত? 8। তাহলে 5, 6, 7, 8 বলছি না সিরিয়ালে আছে। শ্যাম্পু হচ্ছে 5, ফেস ওয়াশ হলো 6, এরপরে সাবান হলো 7, টুথপেস্ট হলো 8। তাহলে এই কটা তুমি পারবা, ফেসেরটা পারবা। ফেসের মধ্যে আবার একটু ডিফারেন্স আছে, বাচ্চাদের একরকম, বড়দের একরকম। যেমন বয়স্ক লোকদের একটু দেখো কম, 4.7 থেকে 5.7, বাট বাচ্চাদের একটু বেশি থাকে, 5.5 থেকে 6.5। তো তুমি এরকম মনে রাখলে হচ্ছে 4.5 থেকে 5.5, 6.5, এটা হলো বড়দের, এটা হলো বাচ্চাদের, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা মুখস্থ রাখবো। এরপর আসো হচ্ছে ওষুধ সেবন। তাহলে ওষুধের ক্ষেত্রে আমরা আবার আসো, দেখো ওই সেম, দেখো চোখের পানি, তারপরে মুখের লালা, হ্যাঁ, মায়ের দুধ, প্রস্রাব। তুমি যদি নিচ থেকে আসো, দেখো প্রস্রাবের পিএইচ সবচেয়ে কম, 4.5 থেকে 8, রেঞ্জ অনেক বড়। চোখের পানি 6.6 থেকে 7.6, মায়ের দুধে 6.6 থেকে 6.9। তাইলে চোখের পানি এবং মায়ের দুধ দুইটাই 6.6 দিয়ে শুরু। 6.6 থেকে একটা 7.6, আর একটা হলো 6.6 থেকে 6.9। প্রস্রাবের পিএইচ নর্মালি একটু অ্যাসিডিক টাইপের হয়। রক্তের পিএইচ তো আমরা জানি। লালার পিএইচ আমরা ওই পরিপাকেও যখন পড়বো তখনও মুখস্থ হবে, 6.2 থেকে 7.4। তো এগুলা কি বারবার একটু পড়তে হবে, হ্যাঁ, সবটা একবারে মুখস্থ হবে না। তুমি যখন বারবার পড়বা, কোয়েশ্চেনে দেখবা, কয়েকবার ভুল করবা, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এটা নিয়ে ভুল মানে ঘাবড়ানোর কিছু নাই। যেমন ক্ষুদ্রান্তের পিএইচ একটু অ্যালকালাইন হয়, ঠিক আছে? সো এই দুইটা মনে রাখা কিন্তু গুরুত্বপূর্ণ, যে পাকস্থলীর পিএইচটা অনেক অ্যাসিডিক, ক্ষুদ্রান্তেরটা অনেক বেশি ক্ষারীয়, এইটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই পিএইচের মানগুলো আমাদের কিন্তু জানা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো বিক্রিয়া তাপ বা ডেল এইচ। এটা কিন্তু আমরা ওই যে আগের ক্লাসেই পড়ে ফেলছি, যে উৎপাদের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ, এটা দিলে আমরা ডেল এইচটা পাই। তো এইখানে কয়েকটা তাপমাত্রা আছে তোমাদের বইতে, যেই তাপমাত্রাগুলো ভর্তি পরীক্ষায় অনেক সময় আসে। সো এগুলোও সামান্য একটু মুখস্থ করার বিষয় আছে, হতাশ হয় না। মুখস্থ করার জিনিস খুব বেশি না, আমরা তো পিএইচ দেখাইলাম, পিএইচে কিছু মুখস্থ করার জিনিসপত্র আছে, আর এইখানে কয়েকটা জিনিস আছে। যেমন দেখো, কার্বনের ঊর্ধ্বপাতন তাপ 717, পানির গলন তাপ আছে, বাষ্পীকরণ তাপ আছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। একটা হলো পানির গলন তাপ, আর একটা হলো বাষ্পীকরণ তাপ। তাহলে পানিকে সলিড থেকে লিকুইডে নিতে আমার লাগে 6 কিলোজুল পার মোল, কিন্তু লিকুইড থেকে বাষ্পতে নিতে লাগে +44।
ওকে, আচ্ছা এখন দেখো যদি তুমি উল্টা করো, যদি তুমি বাষ্প থেকে লিকুইড বানাইতে চাও তাইলে কি, এটাকে আমরা বলি ঘনীভবন। বাষ্প থেকে তরল বানাচ্ছে, এটাকে বলে ঘনীভবন। জাস্ট উল্টা, আগে +44 লাগতেছিল, এখন -44, এটা সহজ। হ্যাঁ, তাহলে পানির গলন তাপ হলো +6, ঘনীভবন বাষ্পীভবন জাস্ট উল্টা +44। এবার আসো পরমাণুকরণ তাপ। ক্লোরিনের পরমাণুকরণ তাপ 121, ঠিক আছে। এটা আসে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনও আসে। সো এটাও একটু দেখে নিও তোমরা, বইতে যদিও নাই বাট একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা এরকমই থাকে নর্মালি। হ্যাঁ, 106, 121, এটার উল্টায় যাবে 112, এরকম থাকে। তাহলে এটা হচ্ছে এরকম ফ্লোরিন, এটা ক্লোরিন, এটা সম্ভবত ব্রোমিন আর কি। হ্যাঁ, মানে 106 থাকে, এটা থাকে 121, এই 21-এর শেষে উল্টাইলে 12, এটা ব্রোমিন, এরকম থাকে আর কি। আচ্ছা, এরপরে আসো তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারের প্রশমন তাপ। এইটা হইলো এবার আমাদের একটু আসতেছে যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া এবং সেগুলোর প্রশমন তাপে আমরা চলে আসতেছি। তো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার আমরা যখন বিক্রিয়া করাই তখন কি উৎপন্ন হয় আমরা জানি, তখন লবণ পানি উৎপন্ন হয়, তাই না? এবং লবণ পানির সঙ্গে কিন্তু তাপও উৎপাদন হয়, কারণ তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয়, যদি আমরা দেখো কয় টাইপের হইতে পারে, তীব্র অ্যাসিড হইতে পারে, তার সঙ্গে তীব্র ক্ষার, ঠিক আছে। যেমন উদাহরণ হচ্ছে HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি যদি দাও সোডিয়াম ক্লোরাইড হবে, তার সঙ্গে H2 হবে, এখানে -57.34, হ্যাঁ -57.34, -57.34, -57.34, বারবার পড়ে পড়ে এটা মুখস্থ করে ফেলতে হবে। এটা হচ্ছে মেইনলি আদর্শ প্রশমন তাপ। এখন তুমি যদি একটু ঘটনা ঘটাও যে অ্যাসিডটাকে তুমি একটু দুর্বল দিলা, ঠিক আছে, এই অ্যাসিডটাকে দুর্বল দিলা, তখন কি হবে, 2.2 কমে যাবে, ঠিক আছে, 2.2 কি হবে, হ্রাস পাবে। তখন কি হবে, -55। তুমি যদি অ্যাসিডটাকে ধরো একটু এটাকে CH3CH বলেছি, এটা দিলা, একটু দুর্বল অ্যাসিড দিলা, তখন এটা কি হবে, -55 হয়ে যাবে। আচ্ছা, তাহলে দুর্বল অ্যাসিটিক অ্যাসিড যদি তুমি এটা দাও, কিন্তু তুমি হাইড্রোফ্লোরিক অ্যাসিড দাও, তখন কি হয়, এটা 11.2 আরও বেড়ে যায়, বেড়ে 68 পয়েন্ট সামথিং হয়ে যায়। তাহলে কি বললাম, CH3CH এটা দিলে 2 কমে যাবে, আর ওইটা দিলে 11 বেড়ে যাবে, ঠিক আছে, 11 বেড়ে যাবে, তখন হবে 68 পয়েন্ট সামথিং। তাহলে এই তিনটা কিন্তু আমরা অ্যাটলিস্ট জানলাম, একটা হচ্ছে 57.34, একটা হলো 2 কমে গিয়ে 55.14, আর এটাই 11 বেড়ে গিয়ে 68.60। এখন আসো এই চার্টটা আমরা মুখস্থ করবো। এই চার্ট থেকে অনেক সময় আসে যে প্রশমন তাপ কত, তো এই চার্টটা একটু আমি দেখো তোমাদেরকে মুখস্থ করাই দিব, কঠিন লাগবে না। প্রথমে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড 57.34 পড়ে ফেলছি অলরেডি আমরা। উইক অ্যাসিড যদি হয় CH3CH, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, যদি HF হয় তার সঙ্গে H, এই দুটো আমরা পড়ে ফেলছি 55 আর 68। এখন আমাদের কয়টা বাকি আছে দেখো, যদি তুমি HCl-কে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে দাও 3,4, বাট সোডিয়ামকে উল্টায় যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে দাও, এই 3,4 উল্টায় 43 হয়ে যাবে, 57.43। ওকে, গেল। H2SO4, 4-এর শেষে 4 আছে, এই জন্য 44 আছে। NO3, 3 আছে, এই জন্য এখানে 3 আছে, 35। তাহলে দেখো আবার সহজে বলি, HCl, সেটার সঙ্গে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও কত হচ্ছে, -57.34। এখানে তো যদি তুমি দুর্বল অ্যাসিড দিতা হয়তো -55, যদি HF দিতা হয়তো -68। কিন্তু HCl এর সঙ্গে তুমি এখন NaH দিচ্ছ না, তুমি এটার সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ, এই ক্ষারটাকে উল্টাই দিলে এর পরেরটুকু উল্টে যাবে, 34-এর জায়গায় 43 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, যদি তুমি H2SO4 দাও, SO4-এর শেষে 4 আছে, তখন এখানে 0.44 হবে। যদি H3PO3 দাও, সরি HNO3 দাও, এখানে শেষে 3 আছে, এই জন্য এটা 3-এর ঘরে হবে, 3, 5। তাহলে দেখো আমাদের সবগুলো মোটামুটি পড়া শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। একটাই বাকি আছে, সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা দিয়ে আর কোনোটা তুমি দেখো নাই, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকলেই ওটা 40-50, এটা মনে রাখতে হবে, 40-50, 40-50। তাহলে এই পুরো চার্টটা আশা করি এখন যে কোনো মান আসলে তুমি পারবা।
ওকে, এরপরে আমাদের চলে আসবে বন্ধন শক্তি। তো এই বন্ধন শক্তি নিয়েও একটা বিশাল চার্ট আছে। এইটা থেকে নর্মালি কখনোই প্রশ্ন আসে না, বাট তোমরা কেন জানি মুখস্থ করার জন্য অনেক পাগল হয়ে যাও। সো তোমরা যদি মুখস্থ করতেই চাও, আমি কয়েকটা দাগায় দিচ্ছি, সেই কয়টা মুখস্থ করতে পারো। এটা কোচিংয়ের পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে, বাট নর্মালি আসবে না, ঠিক আছে? নর্মালি এগুলো আসে না। এই যে এই তিনটা কার্বন কার্বন একক দ্বিবন্ধন ত্রিবন্ধন, হ্যাঁ, 43, 615, 812। আর অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড 498, হাইড্রোজেন হাইড্রোজেন 435। নর্মালি এইগুলাই আসে, হ্যাঁ। আর একটা হচ্ছে HCl, এটা আসতে পারে 433। বাট এইগুলো আমার মতে কষ্ট করে মুখস্থ করার আসলে তেমন কিছুই নাই, ঠিক আছে? কষ্ট করে মুখস্থ করার কিছুই নেই, কারণ এগুলো থেকে কখনো মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। আচ্ছা, এইবার এই গঠন তাপ, এনথালপি টেনথালপি, এগুলো আমাদের তেমন কিছু লাগবে না। এইটা আমাদের চ্যাপ্টারের এখন লাস্ট টপিক, যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ল্যাভয়েসিয়ে এবং হেসের সূত্র। ল্যাভয়েসিয়ে এবং হেসের সূত্র, এই জিনিসটা আমরা একটু পড়ার চেষ্টা করব। দেখো, তাহলে এখানে দুইটা সূত্র আছে, যেটাকে আমরা বলি তাপ রাসায়নিক সূত্র। কি বলি? তাপ রাসায়নিক সূত্র বলি। তাহলে তাপ রাসায়নিক সূত্র দুইটা, একটা হচ্ছে ল্যাভয়েসিয়ে ল্যাপ্লাস, আর একটা হলো হেসের ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্র। এই তাপ রাসায়নিক সূত্র যে দুইটা আছে, এটা জানাই ইম্পর্টেন্ট, এর চেয়ে এখানে বেশি কিছু জানা নাই। তো ল্যাভয়েসিয়ে ল্যাপ্লাসের সূত্রে বলতেছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যেই পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে, বিপরীত দিকে যদি তুমি ঘটাও সেম এনথালপি ঘটবে, পরিবর্তন ঘটবে, জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে। এটা তো বোঝার কিছুই নাই। মানে তুমি যদি কপার আর অক্সিজেন যোগ করে কপার অক্সাইড বানাও, এখানে যদি -157 কিলোজুল পার তাপ হয়, তুমি যদি এই উল্টা বিক্রিয়া ঘটাও +157 হবে। এটাই হলো কথা। সো এখানে রকেট সায়েন্সের কিছু নাই। আচ্ছা, আর হেসের সূত্র কি বলতেছে? হেস বলতেছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক এবং শেষ অবস্থা স্থির থাকে, এই বিক্রিয়া এক বা একাধিক যে পরিমাণ ধাপেই তুমি ঘটাও না কেন, সবসময় তাপটা সমান থাকবে। সোজা বাংলায় ধরো তুমি এ থেকে সি বানাইতে চাও, এটা তুমি এক স্টেপেও বানাইতে পারো, এটা তুমি 2 স্টেপেও বানাইতে পারো। অর্থাৎ এ থেকে বিতে গেলা, বি থেকে সিতে আসলা। হেস বলতেছে তুমি এ থেকে সি বানাইলে যেটুকু তাপ হইতো, তুমি এই এ থেকে বিতে গিয়ে আর বি থেকে সিতে এসে এই যে দুইটা তাপের সমষ্টি, এটা সেম হবে। এই এক্ষেত্রেও যেই তাপের পরিবর্তন হইতো, এই দুইবারে গিয়ে আসলেও তাপের পরিবর্তনটা সেম হবে। সো এইটাই হইতেছে হেসের কথা। এখন হেসের কথা আমরা এত বেশি মানে মাথায় নিব না, আমরা জাস্ট দুইটা প্রয়োগের নাম পড়ব। যে হেসের সূত্রের একটু প্রয়োগ আছে, দেখো, একটা হইল বিক্রিয়া তাপ নির্ণয় করা যায়, আর একটা হইল ধীর গতি বিক্রিয়ায় তাপের পরিবর্তনটা নির্ণয় করা যায়। এই দুইটাই হচ্ছে হেসের তাপের সূত্রের প্রয়োগ, এবং এরই মাধ্যমে আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই অধ্যায়ের সারসংক্ষেপ জিনিসটা দেখলে আমার খুব ভালো লাগে, তার মানে চ্যাপ্টার শেষ। তো তাহলে দেখো, আমরা মোটামুটি সবই রিক্যাপ করছি একবার, আরও একবার আমরা রিক্যাপ করি। তাহলে আমরা অ্যাসিডের পরে কি পড়লাম? আমরা বিভিন্ন পিএইচ নিয়ে পড়ছি, তাই না? পিএইচ নিয়ে পড়ছি, বাইকার্বনেট বাফার পর্যন্ত আমরা রিক্যাপ করছি। এরপরে ছিল আমাদের বিভিন্ন জায়গায় পিএইচের গুরুত্ব। কৃষিক্ষেত্রে আমরা কি পড়লাম? 6 থেকে 7 হলো অপটিমাম, 3-এর কম হইলে কাজই করবে না, 9.5-এর বেশি হলে কাজই করবে না। যদি 3-এর কম হয়ে যায় তখন আমরা ক্ষারীয় টাইপের সার দিব, যেমন চুন, ডলোমাইট, এগুলা। যদি 9.5-এর বেশি হয় তখন আমরা নাইট্রেট, ফসফেট এইসব সার দিব। এরপরে আছে টয়লেট্রিজ উৎপাদনে, যে মুখের পিএইচ কত, বাচ্চাদের কত, বড়দের কত। আচ্ছা, তারপরে চুলের শ্যাম্পুর পিএইচ 5, ফেসওয়াশে 6, সাবানে 7, টুথপেস্টে 8। এই সিরিয়ালটা আমরা পড়ছি। এরপরে ওষুধের কথা পড়ছি, মাতৃদুগ্ধ, চোখের পানি পড়ছি, হ্যাঁ, পাকস্থলী আর ক্ষুদ্রান্ত পড়ছি, এগুলো পড়ছি। আচ্ছা, তারপরে আমাদের চলে আসছে হচ্ছে বিক্রিয়া তাপ। সেই ক্ষেত্রে আমরা এই তাপগুলো একটু মুখস্থ করার চেষ্টা করছি। এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতেই হবে, কিছু করার নাই। প্রশমন তাপের চারটা কিন্তু আমি মুখস্থ করাই দিছি, এটা নিয়ে কিন্তু বললে হবে না, এটা কিন্তু আমি পুরোটা মুখস্থ করাই দিছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে বন্ধন শক্তির, এটা জাস্ট কয়েকটা দাগাই দিছি, যদি তোমরা আগ্রহী হও পড়তে পারো। এছাড়া আর কি আছে? এছাড়া ল্যাভয়েসিয়ে ল্যাপ্লাসের সূত্র ছিল, হেসের সূত্র ছিল। দুইটা সূত্র কি জিনিস আমরা জানলাম, এবং শেষে জাস্ট দুইটা প্রয়োগ পড়লাম। তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা ছোটোই ছিল, ক্লাসে খুব বেশি জাস্ট কিছু মুখস্থের জিনিসপত্র আছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাই দিছি, কিছু জিনিস মুখস্থ করাই দিছি। আশা করি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার এমনভাবে পড়াইছি তোমাদের এইখান থেকে কোনো ধরনের গ্যাপ থাকবে না, তোমরা খুবই ভালো মতো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা এখন পারবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।